আমার দাদু খুব ব্যস্ত মানুষ। অনেকদিন পর পর উনি আমাদের বাড়ি আসেন। তখন খুব মজা হয়। মা অনেক রকম রান্না করেন, বাবা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসেন। কোনো অন্যায় করলে বকুনি খাওয়ার ভয় নেই। সবচেয়ে মজা হলো সারা দিন দাদু আমাদের সাথে লুডো দাবা খেলেন, জোকস বলেন, আর দেশ বিদেশের রকম রকম গল্প বলেন। দাদুর স্পেশাল গল্প বলতে ছিল হাইকোর্টের গল্প। আমার দাদু হাইকোর্টের নামডাকওয়ালা উকিল। ওর জীবনের পাশে প্রতিদিন ঘটে চলেছে অসংখ্য ঘটনা, তারই কিছু কিছু আমাদের বলেন। দাদুকে আমরা একদিন ধরে বসলাম হাইকোর্ট দেখব। আমরা মানে আমি, টিঙ্কু, আমার ছোট বোন আর মামাতো ভাই তোতন। একদিন চললাম দাদুর সঙ্গে হাইকোর্ট দেখতে। বাইরে থেকে আকাশচুম্বী তীক্ষ্ণ বর্ষাফলকের চূড়াটা কতবার দেখেছি, এবার দেখব ওর ভেতরের অলিগলি। দাদু বললেন, ওই ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের লাল প্রাসাদটিতে সেই কবে থেকে কত বিচিত্র কাহিনী ঘটে চলেছে, অথচ কতটুকু স্মৃতিই বা ধরে রাখতে পেরেছি। চলো আগে সব দেখাই, তারপর বাড়ি ফিরে একটা চমক লাগানো গল্প বলবো। এই বাড়িটার নাম টেম্পল চেম্বার। সেই কতকাল আগে সাহেবদের আমলে তৈরি। এর উল্টো দিকের বাড়িটা হাইকোর্ট। তোতন বলে, এর নাম টেম্পল চেম্বার হলো কেন? দাদু হেসে বলেন, বলছি, এই যে মস্ত বড় হলদে বাড়িটা, কেমন খোপ খোপ বোলতার চাকের মতো দেখছো? এর এক একটি খোপ এক একটি অ্যাটর্নির বাসা। এখানে দিন দুপুরেও আলো ঢোকে না। এক একটা ঘরে বড় বড় পার্টিশন, মস্ত বড় বড় টেবিল ঘিরে অনেকগুলো চেয়ার। এছাড়াও ঘরে ঘরে ছোট বড় আরও কত যে টেবিল চেয়ার, আলমারি, কাগজপত্র, টাইপ মেশিন। আর আছে দেয়াল ঘিরে ওপর থেকে নিচে র্যাকে ঢাকা অসংখ্য মোটা মোটা বই। এমনই একটা ঘরের সুইং ডোর ঠেলে দাদু বললেন, এরই নাম চেম্বার। এক একটা চেম্বার হলো এক একটা ফার্ম। এখানে বসেই সেই মান্ধাতার আমল থেকে জীবন নাটকের অসংখ্য কাহিনীর হিসাব নিকাশের খসড়া তৈরি হচ্ছে। এরই উল্টো দিকে হাইকোর্ট। কালো কোট পরা আর কালো গাউন গায়ে অসংখ্য উকিল, ব্যারিস্টার, অ্যাটর্নি যাতায়াত করছে। হাইকোর্টের বিশালত্ব বলে বোঝানো যায় না। অসংখ্য অলি গলি, খাঁজ থেকে ওপরে পেঁচিয়ে উঠে গেছে উঁচু উঁচু সিঁড়ি। একতলা দোতলা তিনতলা জুড়ে বড় বড় কোর্টরুম, আর দোতলা তেতলা সিঁড়ির বাঁকে বড় বড় মস্ত মূর্তি আর ছবি। এমন নিথর তাকিয়ে থাকে যে গা ছমছম করে। সব জায়গায় নানা জাতির স্ত্রী পুরুষ। সেদিন দাদুর সাথে হাইকোর্ট দেখে যতখানি চমকে গেছিলাম, তার চেয়ে বেশি চমকেছিলাম দাদুর সেই গা ছমছম গল্প শুনে। দাদু বললেন, এই যে জনারণ্য দেখলি, কিন্তু মজার ব্যাপার কি জানিস? লাখ টাকা ঘুষ দিলেও একজন দারোয়ান পর্যন্ত হাইকোর্টের সন্ধ্যের পর যাবে না। কেন জানিস? আমরা বোকার মতো তাকিয়ে আছি। দাদু বললেন, ভূতের ভয়ে। হ্যাঁ রে, সন্ধে হলেই হাইকোর্টে ভূত ঘুরে বেড়ায়, আর জীবন্ত কাউকে পেলেই ঘাড় মটকে দেয়। আমরা একসঙ্গে আঁতকে উঠি। দাদু বলেন, লোকের ধারণা অনেক সময় অন্যায় বিচারেও তো প্রাণদণ্ড হয়, আবার দুষ্টু ভয়ঙ্কর লোকেদের ফাঁসির সাজা হয়। সেই সব অতৃপ্ত আত্মারা নাকি প্রতিশোধের আশায় ঘুরে বেড়ায়। এমনি একটা আমার জানা ঘটনা বলছি। দাদু বললেন, আমার তখন যুবক বয়স, হাইকোর্টে সবে জয়েন করেছি। এসেই শুনলাম এবং প্রত্যক্ষও করলাম, সন্ধে হবার পর কেউ থাকতে রাজি নয়। তখন ইংরেজ আমল। একজন ইংরেজ মহিলা টাইপিস্ট আমাদের ফার্মে কাজ করতেন। প্রতিদিন কাজের শেষে ওর স্বামী গাড়ি করে নিয়ে যেতেন। একদিন ব্যতিক্রম হলো। কোনো কারণে ভদ্রমহিলা আগেই চলে গেলেন। আমি সন্ধ্যের আগে এই বাড়ি চলে আসি। পরদিন কোর্টে গিয়ে শুনি মেম সাহেবের স্বামীকে মৃত অবস্থায় ভেতরের করিডরে পাওয়া গেছে। জানা গেল উনি জানতেন না মেম সাহেব চলে গেছেন। সবার বারণ সত্ত্বেও স্ত্রীর খোঁজে রোজকার মতো ভেতরে ঢোকেন। দারোয়ান চলে যায়। তারপর কি হয় কেউ জানে না। মৃত্যুর কারণও জানা যায়নি তদন্তে। শুধু চোখ দুটো স্থির তাকিয়েছিল।
এরপর একদিন আমার অভিজ্ঞতার আর একটা কথা বলি। সারাদিন চেম্বারে বসে প্রচুর কাজ করেছি। কখন সন্ধে হয়েছে ঘড়ি দেখিনি। প্রায় সবাই চলে গেছে। দু একজন যারা ছিল আমাকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলে চলে গেল। আমিও নেমে এসেছিলাম। হঠাৎ মনে পড়ল অত্যন্ত জরুরি একটি ফাইল বার লাইব্রেরিতে ফেলে এসেছি। পরদিন কেস আছে, আমাকে ফিরতেই হলো। ভেতরে অদ্ভুত নিঃশব্দ। জলদি পায়ে ছুটতে ছুটতে প্রায় অর্ধেক দোতলা সিঁড়ি পেরিয়েছি। ঠিক সেই সময়েই মনে হলো আর কেউ ঠিক ওভাবেই সিঁড়ি বেয়ে উঠছে। কিছু দূর উঠে আমি থামলাম। শব্দও থামলো। হাঁটছি, পেছনে স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি, খটখট জুতোর শব্দ। ভয়ে পেছনে তাকাবার মতো ক্ষমতা লোপ পেয়ে যাচ্ছে। তবুও যুবক বয়স, বুকে বল হারাতে দিলাম না। অত্যন্ত দ্রুত ঢুকে ফাইল নিয়ে 3তলা থেকে প্রায় লাফিয়ে নামতে লাগলাম। পেছনে জুতোর শব্দ তাড়া করে নামছে। করিডোর পেরিয়ে আসছি, শব্দও ছুটছে। থামছি, শব্দ থামছে। হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে গেল। দাঁড়িয়ে এক টানে জুতো খুলে মোজা পায়ে হাঁটতে লাগলাম। পেছনে দৌড়ে আসা কেউ থেমে গেল। আমি তখন দরদর করে ঘামছি। তবুও জুতো আবার পরে শান্ত মনে হাইকোর্ট থেকে বেরিয়ে এলাম। দাদুর বলা শেষ হয়েছে কি হয়নি, টিঙ্কু চেঁচিয়ে উঠল, ভূত তোমার পিছু নিল না, বেরিয়ে আসতে দিল জ্যান্ত? দাদু অল্প হেসে বললেন, ভূত থাকলে দিত কি না জানি না। আমরা এবার একসঙ্গে বলে উঠি, তবে যে তোমার পিছু নিল? দাদু বললেন, কেউ আমার পিছু নেয়নি। আসলে তোমরা দেখেছো তো ভেতরের ছাদগুলো কেমন ফাঁপা হয়ে মাটি থেকে কত উঁচুতে। হলগুলো বিশাল বিশাল, সবই ফাঁকা পড়ে থাকে, তাই চলার সময় শব্দের প্রতিধ্বনি জাগায়। মনে হয় কেউ পেছন পেছন চলছে। তারপর অতজন কোলাহল থেকে অত নিস্তব্ধতা, বড় বড় মূর্তি, অল্প ফিকে আলো, সব মিলিয়ে ভৌতিক পরিবেশে মন দুর্বল হয়ে পড়ে। তাই তো জুতো খুলতেই ভূত হাওয়া হয়ে গেল। ভাগ্যিস মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায়নি, তাহলেই সবাই বলতো ভূতের কাণ্ড। আমিও হয়তো তাই ভাবতাম। কিন্তু সাহেব যে মারা গেলেন? দাদু বললেন, ঠিক আগে যা বললাম ওই অবস্থা। ভূতের ভয়ে ওই অবস্থায় আলো ছায়াতে ভূত দেখে। তিনি নির্ঘাত সেই অবস্থায় হার্ট ফেল করেছিলেন। তাই তো বলি, বিপদে মাথা ঠান্ডা রাখবে, তবেই বিপদ কেটে যাবে। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না? সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।